হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম 12 পাঁচালি তরনার নতুন একটা এপিসোড নিয়ে। আজকের 12 পাঁচালকে নন স্পন্সার করছে না আদার দ্যান টেরেরা স্কিন আর্টিস্ট্রি পক্ষ থেকে। আজকে যেই প্রোডাক্টটি আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমার খুবই পছন্দের একটি লিপ টিন, যার নাম হচ্ছে বেয়ার ফিগ। কালারটা খুব সুন্দর। এটা আমি রেগুলার ডেতে অনেক ব্যবহার করি। যখনই এই লিপটিনটা ইউজ করি অলওয়েজ আমাকে সবাই জিজ্ঞাসা করে যাবো তুমি ছোটো কী ইউজ করেছো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এটা কিন্তু তুমি চাইলে অনেক লাইট করে ব্যবহার করতে পারবে, আবার তুমি চাইলে কিন্তু এরকম ডিপ করেও ব্যবহার করতে পারবে। কালারটা কিন্তু খুব সুন্দর, খুব ন্যাচারাল। রাইট নাও আমি এরকম টাইপের টিন্ট ঠোঁটে লাগাতে অনেক পছন্দ করি। রিজন, এগুলো আমার ঠোঁটকে সবসময় অনেক ময়শ্চারাইজ করতে সাহায্য করে, কজ এগুলো খুবই ময়শ্চারাইজিং। এগুলোর উপরে আর লিপ বাম ব্যবহার করতে হয় না। আর সবচেয়ে বড় কথা যে যদি আমি বাইরে যেয়ে খাওয়া দাওয়া করি আর এগুলো যদি সামহাও আমার ঠোঁট থেকে মুছে যায়, একেবারে গায়েব হয় না। ঠোঁটটা খুব সুন্দর, এত সুন্দর একটা কালার দেয়। ঠোঁটটা এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগে, যে কারণে এটা আমার খুব ভালো লাগে। এর উপরে যদি তুমি একটু লিপ বাম লাগায় রাখো, দেখলে মনে হবে যে খুব সুন্দর একটা দামি লিপ গ্লস ঠোঁটে লাগায় রাখছো, যে কারণে আমার লিপটিনগুলো এখন অনেক পছন্দ। সো এই লিপটিনগুলো তুমি কিন্তু এখন পেয়ে যাচ্ছ স্কিন আর্টিস্ট্রি পেজে। আমি স্কিন আর্টিস্ট্রি পেজে যাবতীয় ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেন তুমি তোমার পছন্দের যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট এবং এই লিপটিনগুলো সেখান থেকে পারচেস করতে পারো। সো #সেল প্রমোশন ডান। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকে 12 প্যাচাল। যাকে নিয়ে আজকে আমাদের প্রথম 12 প্যাচাল, তার নাম হচ্ছে জিন লুইন কার্টিস। তার বয়স হচ্ছে 40। তিনি ফ্রান্সের একজন নাগরিক। তার ওয়াইফের নাম হচ্ছে ভার্নিক ফিভার এবং তার বয়স হচ্ছে 49। 1994 সালে তাদের বিয়ে হয় এবং 1995 সালে তাদের প্রথম সন্তান জন্মগ্রহণ করে এবং 1997 সালে তাদের দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করে। জিন লুইস একজন ইঞ্জিনিয়ার ছিলেন। 2002 সালে কাজের সুবাদে তাকে সাউথ কোরিয়াতে শিফট হতে হয়। জিন লুইস যখন সাউথ কোরিয়াতে পৌঁছায়, তার কোম্পানি তাকে একটি হাউস স্পন্সর করে, যে হাউসটা ছিল সোলেমারে। সেটা খুবই রিনাউন একটা এরিয়া সাউথ কোরিয়ার, বলতে পারো বনানী টাইপের একটা জায়গা। সেটা কোয়াইট এক্সপেন্সিভ। সেখানে তাকে একটা প্রাইভেট 3তলা বিল্ডিং দেওয়া হয়, যেটার পিছনে একটা ব্যাকইয়ার্ড আছে। সাউথ কোরিয়া কিন্তু বলতে পারো খুবই ঘনবসতি টাইপের একটা এরিয়া, মানুষ খুবই ছোট ছোট ফ্ল্যাটে বসবাস করে। তো বুঝতেই পারছো তাদের কোম্পানি তাদেরকে খুব ভালোভাবে প্যাম্পারিং করে সাউথ কোরিয়াতে রেখেছে। এভাবে কেটে যায় প্রায় 4টি বছর। দেখতে দেখতে চলে আসে 2006 সাল। তো 2006 সালে লুই ফ্যামিলি ডিসাইড করে যে তারা 4 জন মিলে তাদের হোম কান্ট্রি ফ্রান্সে তারা একটা ভেকেশনে যাবে। তাদের এই ভেকেশনটা 3-4 সপ্তাহের ছিল। সো তারা ফ্রান্সে যেয়ে পৌঁছায়। কয়েকদিন তারা তাদের ভেকেশনটা এনজয় করতে থাকে। সো কয়েকদিন যেতে না যেতেই হঠাৎ করে লুইস তার ওয়াইফকে জানায় যে একটা কাজ পড়ে গেছে, ইমিডিয়েটলি তাকে সাউথ কোরিয়াতে ব্যাক করতে হবে। পরবর্তীতে লুইস সাউথ কোরিয়াতে পৌঁছে যেয়ে তার ওয়াইফকে জানায় যেহেতু এখানে তার কাজের পাশাপাশি আরও কিছু মিটিং রয়েছে, সো সে এখানেই থেকে যাবে। তাদের ঘোরা হয়ে গেলে, তাদের ভেকেশন শেষ হয়ে গেলে তারা যেন আবার নিজেরাই সাউথ কোরিয়াতে ব্যাক করে ফেলে। 23 জুলাই 2006 সাল জিন লুইস তার ঘরের কিছু জিনিস কেনার জন্য একটু বাইরে যায়। এরপর তাড়াতাড়ি বাসায় চলে আসে। তার বেডরুমে ইন্টারকম থেকে একটা কল আসে যে তার বাসার নিচে একটা বড় পার্সেল এসেছে, ফ্রোজেন মাছের একটা বড় পার্সেল এসেছে, ম্যাকারেল ফিশের, যে কেউ এটা দিয়ে গেছে। জন লুইস মাছ অর্ডার করেছিল প্রায় 1 থেকে 1.5 কেজি। সো ওর কাছে প্রায় বড়সড় একটা বক্সের মাছের অর্ডার এসেছিল। যে জিনিসটা ওর বাসার সিকিউরিটি গার্ডের কাছে একটু অবাক লাগে। এর রিজন, কোরিয়ানরা ফ্রেশ মাছ খেতে পছন্দ করে। সো ফ্রোজেন মাছ এত বড় অংশে ডেলিভারি নেওয়া, এটা ওদের কাছে জিনিসটা খুবই উইয়ার্ড লাগে, যেহেতু ওদের কাছে সামুদ্রিক মাছ খুবই অ্যাভেলেবেল। জিন লুইস পার্সেলটা নিয়ে ওর বাসায় চলে আসে। তো এতগুলো মাছ নিয়ে ঘরে আসার পর জিন লুইস রিয়েলাইজ করতে পারে এতগুলো মাছ কোথায় রাখবে। এখন সে আর জায়গা খুঁজে পাচ্ছে না, কজ তাদের ফ্রিজটা হচ্ছে ডিপ ফ্রিজটা লম্বা আকারের ড্রয়ার সিস্টেমের। এখন ওকে যেটা করতে হবে, ও এখন যে ফ্রোজেন মাছটা কিনে নিয়ে আসছে, এই মাছটাকে টুকরা টুকরা করে যেই ড্রয়ারে যতটুকু জায়গা ফাঁকা আছে
সেখানে একটু একটু করে রাখতে হবে, অর কোনো একটা ড্রয়ারকে একেবারে ফাঁকা করে ফেলতে হবে। তারপরে সেই ড্রয়ারের ভিতরে ওকে মাছগুলোকে রেখে দিতে হবে। তো ও যেটা করে, ওর কাছে ইজি মনে হয় যে আমি একটা কাজ করি, পুরো ফ্রিজটাকে ক্লিন করে ফেলি, যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে ফেলে দিব, দেন এই মাছগুলোকে আমি সুন্দর করে ফ্রিজের ভিতরে গুছিয়ে রেখে দিব। ওদের ফ্রিজটাকে ক্লিন করতে যেয়ে খেয়াল করে ওর ফ্রিজের যে নিচের 2টা ড্রয়ার আছে, এই 2টা ড্রয়ারে প্লাস্টিকের 2টা মিডিয়াম সাইজের পোটলা। এই 2টা পোটলাকে দেখেও চিন্তা করে যে ভিতরে মনে হয় অনেক পুরানো মাংস টাংস থাকতে পারে অথবা কিছু একটা থাকতে পারে। এগুলোকে ফেলে আমি যদি ড্রয়ারটা ক্লিন করি, হয়তো বা এখানে আমার মাছ রাখার জায়গা হয়ে যাবে। এই পোটলাটা বের করতে যেয়ে এখান থেকে পুরানো মাংসের অথবা পুরানো মাছের খুব একটা স্টিঙ্কি স্মেল বেরোতে থাকে। ও তখন চিন্তা করে মনে হয় ওর ওয়াইফ অনেক আগে এখানে কোনো জিনিস রেখে ভুলে গিয়েছিল, এটা ক্লিন করতে তার আর মনে নাই। যেহেতু ওর ওয়াইফ এখন বাসার বাইরে আছে, এই একটা পারফেক্ট টাইম বাসার ফ্রিজটা ক্লিন করার। ফাইনালি ওর সময় পাইছে, বাসায় কেউ নাই, ও এখন ফ্রিজটাকে ক্লিন করবে। ফ্রিজটা ক্লিন করতে করতে একটা পর্যায়ে ও চিন্তা করে যে আচ্ছা দেখি তো প্যাকেটগুলোর ভিতরে কি আছে। প্যাকেট ওপেন করার পর ও নিজের চোখে কি দেখতেছে ও আর বিশ্বাস করতে পারে না। এর রিজন, ও প্যাকেটটা খোলার পরে দেখে এটার ভিতরে একটা নবজাতক শিশু। মানে ওর বাসার ফ্রিজের ভিতরে একটা নবজাতক শিশু। এটা দেখে ওর গা হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। এরপরে ও যখন দেখে এই প্যাকেটের পাশে ও আরেকটা ব্যাগ রাখছে, এরপর চিন্তা করে ও আরেকটা প্যাকেট ওপেন করে দেখবে। এরপর ও সেই ব্যাগটাও কাঁপতে কাঁপতে যে ওপেন করে, আর সেই ব্যাগের ভিতরেও সে ওপেন করার পরে দেখে আর একটা সেম নবজাতক শিশু। তো ও চিন্তা করতে থাকে যে এরকম 2টা নিউবর্ন বেবি কিভাবে আমার বাসার ফ্রিজের ভিতরে আসলো। যেহেতু কয়েক বছর ধরে লুইস কোরিয়াতে রয়েছে, টুকটাক কোরিয়ান ভাষায় সে কথা বলতে পারে, বাট এই ফ্রোজেন নবজাতক বাচ্চাগুলোকে দেখার পর থেকে যাও একটু একটু কোরিয়ান ভাষায় সে কথা বলতে পারতো, সে সেগুলোও ভুলে গেছে। সো সে কিভাবে মানে পুলিশের সাথে কমিউনিকেশন করবে সেটাও আর পারতেছে না। তো সে না পারতে তার কলিগকে কল করে। দেন সে তার কলিগকে বলে যে তুমি পুলিশকে ফোন দিয়ে সব কিছু ডিটেলসে বলো অ্যান্ড তাদেরকে ইমিডিয়েটলি এখানে আসতে বলো। পুলিশ আসার সাথে সাথে পুরো বাসাটাকে ব্লক করে ফেলে যে এই বাসা থেকে কোনো না কোনো তো সুরাহা পাওয়া যাবে যে এই বাচ্চাগুলো ফ্রিজের ভিতরে কোথা থেকে আসলো। পুরা বাসা খোঁজাখুঁজি করার পর পুলিশরা কোনো ধরনের কোনো এভিডেন্স খুঁজে পায়নি। না কোনো ব্লাড স্টেইন খুঁজে পেয়েছে, না কোনো হাতিয়ার খুঁজে পেয়েছে, না কোনো ব্রেকেজ পেয়েছে, মানে কোনোভাবেই বাসা না ভেঙে কেউ ঢুকেছে, মানে এমন কিছুই খুঁজে পায়নি যেটা দেখে কোনো সন্দেহভাজন ওনাদের কাছে মনে হবে। কোনো কিছু না পাওয়ার ফলে পুলিশরা যেটা করে, পুরো ফ্রিজটাকে উঠিয়েই তারা ইনভেস্টিগেট করতে নিয়ে চলে যায়। সো পুলিশদের মনে সর্বপ্রথম যে কোশ্চেনটা আসে, যদি এখানে কোনো অকারেন্স না ঘটে থাকে তাহলে এই বাচ্চাগুলো অ্যাকচুয়ালি তাহলে কার এবং এই বাচ্চাগুলো কোথা থেকে আসলো। জিন পুলিশকে বারবার এটাই বলতে থাকে, আমরা ফুল ফ্যামিলি ভ্যাকেশনে গিয়েছিলাম ফ্রান্সে, আমি কেবলমাত্র একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য সাউথ কোরিয়াতে ব্যাক করেছি, নিশ্চয় কেউ কোনো কিছু কাভার আপ করার জন্য অথবা আমার বাসায় কোনো এভিডেন্স লুকানোর জন্য এখানে বাচ্চা 2টাকে রেখে গেছে। এই 2টা বাচ্চার সম্বন্ধে আমি কোনো কিছু জানি না। তারপর পুলিশরা বলে ঠিক আছে, তাহলে আমাদের এখন দেখতে হবে যে তাহলে এই বাচ্চাগুলো ফ্রিজের ভিতরে কত দিন ধরে আছে আর ওরা কিভাবে মারা গেছে। এবং পুলিশরা এটাও বলে যে এর সাথে সাথে আমাদেরকে দেখতে হবে বাচ্চাগুলো কি একটা মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় মারা গেছে নাকি বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেছে। নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে মারা গেছে না পরে মারা গেছে এটা জানার কিন্তু একটা টেস্ট রয়েছে। সেই শিশুর লাঞ্চটাকে যদি পানির ভিতরে ডুবানো হয়, যদি সেই লাঞ্চটা
পানির উপরে ভেসে থাকে, এর মানে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেছে। এর মানে এই লাঞ্চটা অলরেডি শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করেছিল, সেটা অলরেডি মানে বাতাস গ্রহণ করেছে, তাই সেটা ফুলে ফেঁপে আছে। তার মানে এটা অলরেডি ভূমিষ্ঠ হয়েছে, দেন মারা গেছে। আর যদি নবজাতক শিশুর লাঞ্চ পানির নিচে ডুবে থাকে, তার মানে বুঝতে হবে এর ভিতরে কোনো অক্সিজেন নাই, কারণ মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চা তো কোনো শ্বাস প্রশ্বাস নেয়নি। তার মানে এই বাচ্চাটি জন্মের আগেই, তার মানে তার মায়ের গর্ভে থাকা অবস্থাতেই মৃত্যুবরণ করেছে। কোরিয়ান অথরিটিসরা এই দুটো বাচ্চার লাঞ্চ টেস্ট করার পর যেটা জানায় যে দুটো বাচ্চারই লাঞ্চ পানির উপরে ভেসেছিল। এর মানে এই দুটি বাচ্চা জন্মগ্রহণ করার পরই মৃত্যুবরণ করেছে। এই নবজাতক শিশুদের বডিতে কোনো ইনজুরিস পাওয়া যায়নি। ডক্টররা দেখে বুঝতে পারছে না যে বাচ্চাগুলো অ্যাকচুয়ালি কিভাবে মারা গেছে। পর জেন লুইসের কাছে তার ওয়াইফের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। সে ব্যাপারে সে যেটা জানায় যে কয়েক বছর আগে তার ওয়াইফের একটা সার্জারি হয়, আর সেই সার্জারি করার সময় তার ওভারিটা কেটে ফেলা হয়। তার পক্ষে কোনো মতেই বেবি নেওয়া পসিবল না। তাই জেন লুইস একেবারে নিশ্চিত হয়ে বলতে পারছে যে এই দুটো বাচ্চা কোনোভাবেই তাদের হতেই পারে না। এরপর পুলিশ অফিসাররা সিকিউরিটি গার্ডদেরকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে যেটা জানতে পারে যে জেন ভেকেশনে যাওয়ার আগে তার ক্লোজ ফ্রেন্ড মার্টিনকে তার বাসার চাবি দিয়ে যায় বাসাটাকে মেনটেনেন্স করার জন্য। 3 সপ্তাহের ভিতরে সে 4 বার এসেছে বাসাটাকে মেনটেনেন্স করার জন্য, আর প্রতিবারই সে অন্তত 6 থেকে 7 মিনিট বাসার ভিতরে অবস্থান করত। পুলিশরা প্রথমে মার্টিনকে সাসপেক্ট ভাবলেও পরবর্তীতে তার নামটা সাসপেক্টের খাতা থেকে বাদ দেওয়া হয়। এর রিজন সে বাইরে থেকে এসে বাসাটাকে জাস্ট ক্লিন করে চলে যাচ্ছে মাত্র 6 মিনিটে। 6 মিনিটের ভিতরে এরকম টাইপের ডেঞ্জারাস একটা কাজ একটা মানুষের পক্ষে অবশ্যই করা পসিবল না। তার থেকে বড় কথা হচ্ছে বাইরে থেকে সে যদি এরকম একটা কাজ করেও আসে, আর সে এখানে যখন আসতেছে বাইরে গার্ড রয়েছে, বাসার ভিতরে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সে কেন এরকম একটা কাজ করে এসে আরেকজনের বাসার ভিতরে একটা প্রমাণ লুকিয়ে রাখবে যেখানে কিনা ধরা পড়ে যাওয়ার অনেক বড় একটা আশঙ্কা রয়েছে। সব কিছু চিন্তা ভাবনা করে পুলিশরা তাকে সাসপেক্টের খাতা থেকে বাদ দিয়ে দেয়। তোমাদের সাথে প্রথমেই শেয়ার করেছিলাম যে এখানে দুটো নবজাতক বাচ্চাকে পাওয়া গিয়েছে। একটি বাচ্চাকে শুধু প্লাস্টিকের ব্যাগে মোড়ানো হয়েছে, অন্য আরেকটি বাচ্চাকে প্রথমে তোয়ালের ভিতরে করে পেঁচিয়ে তারপরে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো হয়েছে। পুলিশরা যেটা খেয়াল করে যেই ব্র্যান্ডের টাওয়েলটা দিয়ে এই বাচ্চাটা মোড়ানো ছিল, এই সেম ব্র্যান্ডের টাওয়েল এবং সেম কালারের টাওয়েল অলরেডি এই বাসার ভিতরে এক্সিস্ট করছে, এবং এই সেম ব্র্যান্ডের এই পলি ব্যাগ এই বাসায় অলরেডি এক্সিস্ট করছে। তার মানে যে বা যারা এই দুটি বাচ্চাকে এই ফ্রিজের ভিতরে রেখেছে তারা এই বাসার ব্যবহার করা জিনিসপত্র দিয়েই এই বাচ্চাগুলোকে প্যাকেট করেছে। এরপর পুলিশ ডিসাইড করে যে বাচ্চাদের ডিএনএর সাথে জেন লুইসের ডিএনএ টেস্ট করিয়ে দেখবে যে ওদেরটা ম্যাচ করে কিনা। এরপর জেন লুইসের হেয়ার স্যাম্পল, তার স্যালাইভা স্যাম্পল এবং ডিএনএ এগুলো নিয়ে এই বাচ্চার ডিএনএর সাথে ম্যাচ করানোর জন্য টেস্ট করতে দেওয়া হয়, এবং টেস্টের রেজাল্ট যেটা আসে সেটা হচ্ছে লুইসের স্যাম্পলের সাথে এই বাচ্চাদের ডিএনএর স্যাম্পল 99.99% ম্যাচ করে। এর মানে হচ্ছে লুইস ওদের পিতা, এবং এর সাথে সাথে যেটা জানা যায় এই দুটো বাচ্চা টুইন্স না, ওরা হচ্ছে সিবলিং। তার মানে ওরা একসাথে জন্মগ্রহণ করে নাই, ওরা একজনের পর আরেকজন জন্মগ্রহণ করেছে। তার মানে তাদের মাঝখানে কয়েক বছরের গ্যাপ হতে পারে অথবা কয়েক মাসের গ্যাপ হতে পারে জন্মগ্রহণের ভিতরে। এবং এর সাথে সাথে আরও যেটা জানা যায় এই দুটো বাচ্চার ডিএনএ টেস্ট করার পর যে মেবি যে তাদের দুজনের মাও হচ্ছে একজন সিঙ্গেল পার্সন। লুইসের থেকে যেটা জানা যায় তার ওয়াইফ কয়েক বছর আগেই তার জরায়ুর অপারেশন করে সেটা কেটে বাদ দিয়ে ফেলেছিল, তাই তার ওয়াইফের পক্ষে কিন্তু আর প্রেগনেন্ট হওয়া পসিবল না। তাহলে এই দুটোর বাচ্চার মা
কে? যেহেতু জন লুইস খুবই জেন্টেল একজন পার্সন, তো আশপাশে একেবারে মানুষরা বলতে পারো কানা ঘষা করা শুরু করে দিছে যে মেবি ওর কোনো একটা মিস্ট্রেস ছিল, ওর ওয়াইফ যখন বাসায় থাকতো না, ও মেবি কাউকে বাসায় নিয়ে আসতো, বাসায় ইটিস পিটিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস চালাতো। তো ও যখন এইসব করতো ওর মেবি অ্যাক্সিডেন্টলি একটা বেবি হয়ে যায়। সো এই বেবিটাকে ও পরে কী করবে বুঝতে পারতেছিল না। সো এরপর যখন ওর একটা বেবি হয়ে যায়, ও বেবিটা ডেলিভারি হওয়ার পর প্যাকেটের ভিতর ঢুকায়। মানে কোরিয়ার অবস্থা টিপিক্যাল বাঙালিদের মতোই আজেরা গল্প বানানোর, ওদের খোশ গল্প করার হিউজ টাইম আছে। তো বাচ্চাটাকে প্যাকেটের ভিতর ঢুকায়, ও ফ্রিজে ঢুকায় ফেলছে, এরকম একটা অবস্থা। আবার অনেকে বলতে থাকে ওদের বাসাতে একটা কাজের বুয়া ছিল যে কিনা হচ্ছে ফিলিপিনো থেকে আসছে, মেবি এই দুইটা বাচ্চার মাই হচ্ছে ওই কাজের বুয়া। তো সবাই মিলে এরকম অনেক টাইপের কথাবার্তা বলতে থাকে। আর যখন এই কাহিনীগুলো ঘটতেছে, লুইসের ওয়াইফ কিন্তু হচ্ছে ওই মুহূর্তে তখনও ভেকেশনে, ও এখনও ফ্রান্স থেকে আসে নাই। তো পুলিশরা এরপরও 100% না হলেও একটু হলেও সাসপেক্ট করতে থাকে যে মেবি এমনও হতে পারে যে ওর ওয়াইফ এগুলোর বাচ্চা হতে পারে, যে মানে জরায়ু কাটার আগেই বাচ্চাদেরকে ও জন্ম দিচ্ছে, হু নোজ। তোর ওয়াইফকে কল দিয়ে বলে যে আমরা জানতে পারছি যে এই বাচ্চাগুলোর বাবা হচ্ছে আপনার হাজব্যান্ড, আপনি এই ব্যাপারে কি বলতে চান? আপনার জামাই তো একেবারে অস্বীকার করছে, আপনি এই ব্যাপারে কি বলতে চান? আপনি কি এই বাচ্চাগুলোর মা? মানে ভরনিকা এই ব্যাপারে জানার পরে একেবারে তো চিল্লায় উঠছে যে এই ব্যাপারে সে কিছুই জানে না, সে কোনো মতেই মা হতে পারে না। সো সে অস্বীকার করে ফোনটা রেখে দিছে, সে এই ব্যাপারে কোনো কথাই বলতে চায় না। তো পুলিশের পরে চিন্তা করে যা করতে হবে এটা আমাদেরই করতে হবে, তারা কোনো মতেই কোঅপারেট করতেছে না। যখন কোরিয়ান পুলিশরা এসব ইনভেস্টিগেট করছিল, এর ভিতরে জেন লুইস যেটা করে, সে আস্তে করে ফ্রান্সে চলে যায়। সো ফুল লুইস ফ্যামিলি কিন্তু এখন ফ্রান্সে। এরপর পুলিশে চিন্তা করে যে পুরো বাসা ইনভেস্টিগেট করে তারা ডিএনএ স্যাম্পল জোগাড় করবে। তো তারা বিভিন্ন টাইপের ডিএনএ এখান থেকে জোগাড় করে। এখানে একটা ডিএনএ স্যাম্পল ছিল হচ্ছে লুইসের নিজের, তার ওয়াইফের, তার বাসার কাজের বুয়ার এবং তাদের সন্তানের। যেহেতু পুরো লুইস ফ্যামিলি এখন ফ্রান্সে গিয়ে বসে আছে, কেউ কোরিয়াতে আসতে চাচ্ছে না, তো কোরিয়ান পুলিশরা আর কোনো উপায় না পেয়ে যেটা করে যে রাইট নাও ওদের হাতে ভরনিকার যেই অতীতের ডিএনএ স্যাম্পলটা আছে, ওরা চিন্তা করে এটা দিয়ে এখন তারা এই দুটো মৃত নবজাতকের যে ডিএনএ স্যাম্পল আছে এই দুইটার টেস্ট করায় দেখবে যেটার সাথে ম্যাচ খায় কিনা। তো ওরা এটা টেস্ট করিয়ে দেখে যে এটার সাথে ভরনিকার স্যাম্পল মিলে গেছে এবং ভরনিকাই হচ্ছে এই দুই নবজাতকের মা। বাট এটা যখন ফ্রান্সের পুলিশদেরকে জানায়, তারা লিটারেলি এটাকে রিজেক্ট করে দেয়। পুরানো কোনো একটা জায়গা থেকে তোমরা একটা ডিএনএ কুড়াই নিয়ে এসে বলতেছো এটা ভরনিকার, আর সেটাই টেস্ট করে তোমরা বাচ্চার সাথে মিলায়ে তোমরা বলে দিচ্ছ ভরনিকা খুনি অথবা ভরনিকা এই বাচ্চাগুলোর মা। আলটিমেটলি তোমরা যে কত উইক মানে ডিএনএ টেস্ট করতে, তোমরা ইজিলি এটার প্রমাণ দিয়ে দিলে। বলতে পারো যে দুই দেশের মধ্যে কাইন্ড অফ দ্বন্দ্ব লেগে গেছে যে কারা সায়েন্সে আগায় আছে আর কারা নাই। সাউথ কোরিয়ার পুলিশরা একটু পার্সোনালি বেশি নিয়েই নিছে। তো ওরা যেটা করে জাস্ট ডিগিং করা স্টার্ট করে দেয় যে ভরনিকা কখনো কোনো ধরনের সার্জারি কোরিয়াতে করেছিল কি না। এরপর ওরা যেটা জানতে পারে 2003 সালে একটা ইমার্জেন্সি সার্জারি তাকে করতে হয়েছিল কোরিয়াতে। এরপর কোরিয়ার পুলিশরা সেই হসপিটালে যে 3 বছর আগের পুরানো ভরনিকার টিস্যু স্যাম্পল জোগাড় করে। এখন তো সাউথ কোরিয়ার পুলিশরা ভরনিকার টিস্যু জোগাড় করে ফেলছে, এখন তো আর ডিনাই করতে পারবে না যে এইটা ভরনিকার বডির অংশ না। সো এইবার ওরা ওর বডির টিস্যু থেকে ডিএনএ টেস্ট করতে দিছে যে এটা দ্বারা প্রমাণিত হয় নাকি যে এই দুটা বাচ্চার মা ভরনিকা কিনা। এবং অবশেষে ডিএনএ টেস্ট করার পর জানা যায় যে এই দুটো বাচ্চার মা আর কেউ না, ভরনিকা নিজেই। সাউথ কোরিয়ার পুলিশরা এর সাথে সাথে এটাও জানায় যে এই নবজাতক শিশুর বডিগুলো এই ফ্রিজের ভিতরে অন্তত 2003 সাল থেকে আছে।
3 বছর ধরে এই বাচ্চাগুলো এই ফ্রিজের ভিতরেই আছে। এবং সাউথ কোরিয়ান পুলিশরা এটাও জানায় যে ভেরোনিকা যেটাকে ইমার্জেন্সির জন্য হসপিটালে যাওয়াকে বুঝাচ্ছে যে তার ওভারি কেটে ফেলা হয়েছে, অ্যাকচুয়ালি সেটা বাচ্চা ডেলিভারি দেওয়া ছিল। সে মেবি বাসায় একা একা বেবি ডেলিভারি দেওয়ার ট্রাই করেছিল, সেটা সে পারে নাই, তাই সে না পারতে ইমার্জেন্সিতে ভর্তি হয়েছিল। 2006 সালের অগস্ট মাসের 22 তারিখে লুইস ফ্যামিলি একটা প্রেস কনফারেন্স করে এবং এই প্রেস কনফারেন্সে তারা জানায় যে সাউথ কোরিয়াতে যে ডিএনএ রেজাল্টটা রিলিজ করা হয়েছে এটা ফেক এবং তাদের বিরুদ্ধে ফেক নিউজ ছড়ানো হচ্ছে। যেহেতু তারা সাউথ কোরিয়াতে খুব ভালো কাজ করছে, তাদের পিছনে শত্রু লেগে গেছে, অনেকেই চাচ্ছে না তারা সাউথ কোরিয়াতে কাজ করুক, তাই তাদেরকে বদনাম করে সেখান থেকে বের করে দিতে চাচ্ছে। তাদের কোম্পানির বিরুদ্ধে যেসব লোকরা কাজ করছে অ্যাকচুয়ালি তারাই এসব করছে। এর সাথে লুইস এটাও জানায় যে ওর ওয়াইফের সাথে এত বছর ধরে রয়েছে, এক মুহূর্ত সে তার ওয়াইফ ছাড়া থাকেনি, সে কখনোই তার ওয়াইফকে প্রেগনেন্ট হতে দেখেনি। তো তার ওয়াইফের পক্ষে কখনোই একটানা 2টা বাচ্চাকে ডেলিভারি দেওয়া সম্ভবই না। লুইস হচ্ছে একজন ফ্রান্সের অধিবাসী, ভেরোনিকাও হচ্ছে একজন ফ্রান্সের অধিবাসী। তারা কাজের সুবাদে সাউথ কোরিয়াতে এসেছে এবং তাদের ঘর থেকে পাওয়া গেছে 2টো নবজাতক শিশুর লাশ। বাট যখনই 2টি নবজাতক শিশুর লাশের ডিএনএ টেস্ট করে দেখা গেছে যে তারা হচ্ছে এই 2 ফ্রান্সের অধিবাসীর বাচ্চা, মানে হচ্ছে সাউথ কোরিয়ার মানুষের ভাষ্যমতে। সো তার মানে দেখা যাচ্ছে এই 2 নবজাতকও কিন্তু হচ্ছে ফ্রান্সের অধিবাসী। এখন যখন ফ্রান্স এই কেসটা ওদের হাতে তুলে নিতে চাচ্ছে, সাউথ কোরিয়ার পক্ষে এই কেসটা তাদের হাতে আর রাখা সম্ভব হচ্ছে না। ফ্রান্স যখন এই কেসটা তাদের নিজেদের হাতে তুলে নেয়, এই নবজাতকের ডিএনএ যখন তারা ভেরোনিকার ডিএনএর সাথে টেস্টিফাই করে, গেস হোয়াট, তারা এরপরে জানতে পারে যে ভেরোনিকাই হচ্ছে অ্যাকচুয়ালি এই 2 বাচ্চার মা। ফাইনালি 2006 সালের অক্টোবর মাসের 12 তারিখে ভেরোনিকাকে গ্রেপ্তার করা হয় এবং সে নিজ মুখে স্বীকারোক্তি করে যে হ্যাঁ, এই 2টা বাচ্চা আমার। এবং খুবই আনবিলিভেবল একটি স্টোরি পুলিশের সাথে সে শেয়ার করে যে এই 2টি বাচ্চাকে আমি জন্ম দিয়েছিলাম 2002 সালে এবং 2003 সালে, আর এই 2টা বাচ্চাকে আমি ডেলিভারি নিজেই করেছিলাম আমার সাউথ কোরিয়ার বাসায়। এর সাথে সাথে সে আরও জানায় যে সে আরেকটা বেবিও নিজের হাতে ডেলিভারি করেছিল 1999 সালে যখন সে ফ্রান্সে থাকতো। আর এই 2টি বাচ্চার মতো 1999 সালে যে বাচ্চাটাকে সে ডেলিভারি করেছিল নিজের হাতে, সেটার ব্যাপারেও লুইস কিছুই জানে না। আর এই বাচ্চাটাও জন্মেছিল তার যে 2টা বাচ্চা আছে নিজের, ওই 2টা বাচ্চা হওয়ার পরে, মানে ওই 2টা বাচ্চা হওয়ার পরেই কিন্তু এই 3টা বাচ্চা হয়েছে। তো 99 সালে যে বাচ্চাটা হয়, সে নিজ কক্ষে সেই বাচ্চাটাকে ডেলিভারি দেয়। এরপর তাদের ঘরে যে ফায়ার প্লেসটা আছে সেখানে নিজ হাতে সেই বাচ্চাটাকে সে পুড়িয়ে মারে। এর সাথে সাথে ভেরোনিকা এটাও জানায় ওই মুহূর্তে এই কথাটা সে কারোর সাথেই শেয়ার করে নাই, সে নিজের ভিতরে এই জিনিসটাকে লুকিয়ে রেখেছিল। জিনিসটা এরকম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেরোনিকার মানসিক একটা সমস্যা বলতে পারো। মানে এটাকে বলা হয় ইনডিনায়াল প্রেগনেন্সি। মানে ও যে প্রেগনেন্ট ছিল ও নিজেই এটা মানতো না, নিজে এটা বিশ্বাস করতো না ও প্রেগনেন্ট ছিল। তো যে কারণে ও যখন প্রেগনেন্ট হচ্ছিল ও এটা নিজেই মানে নাই। সো যখন ওর প্রেগনেন্ট হয়েছে আর ও যখন বেবি ডেলিভারি দিয়েছে, বেবিটা যখন ওর বডি থেকে বের হয়ে গেছে, মানে আমরা যখন ধরো হচ্ছে বাথরুমে যাচ্ছি, আমরা যখন টয়লেট করতেছি, আমরা আমাদের বডি থেকে এটা অবশিষ্ট জিনিস মনে করে এটাকে আমরা টয়লেটে ফ্ল্যাশ করে দিচ্ছি, ওইটাকে আমরা কিন্তু আমাদের বডির পার্ট মনে করতেছি না। সো ওর বাচ্চাটাকেও সেরকম একটা অবশিষ্ট পার্ট মনে করে, এক্সট্রা পার্ট মনে করে ওইভাবে করে ফেলে দিচ্ছে যে যেটা আমার বডিতে আর প্রয়োজন নাই। ওর ব্রেন ওকে ওইটা মনে করায় এই কাজটা ওকে দিয়ে করাচ্ছে। মানে ও এটা নিজে থেকে করতেছে না, ওর ব্রেন ওকে যে ট্রিকটা দিচ্ছে
আমার অলরেডি 2টা বাচ্চা আছে, এগুলা আমার বাচ্চা না। এটা মেবি আমার এক্সট্রা একটা হাত, একটা পা, অর মেবি মেয়েদের যেরকম মান্থলি পিরিয়ড হয় ওইরকম এক্সট্রা কোনো ব্লাড অর সামথিং এলস কিছু একটা বের হয়ে গেছে যেটা আমাকে ফেলে দিতে হবে। এটা আমার বাচ্চা না। মানে খুবই কিন্তু একটা ট্রিকি একটা মেন্টাল প্রবলেম। এরপর ভরণিকাকে কিন্তু 6 মান্থ প্রফেশনাল ডক্টরের কাছে রাখা হয় জানার জন্য যে অ্যাকচুয়ালি কি সে সত্যি কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে, যে অ্যাকচুয়ালি তার এই মানসিক রোগটা আছে কি নাই। এরপর অ্যাকচুয়ালি ডক্টররা যেটা জানায় যে সত্যি তার ডিনায়াল অফ প্রেগনেন্সি নামের একটা রোগ আছে, যে কারণে ওর হাজব্যান্ড যে বারবার বলতেছিল যে আমার ওয়াইফকে আমি কখনোই দেখি নাই যে ওকে প্রেগনেন্ট হইতে, ওর হাজব্যান্ড ঠিকই বলতেছিল। এবং যেটা জানা যায় যে ওর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরা যে ওকে অলওয়েজ দেখেছে যে ও বিকিনি পরে মানে পানিতে সে কিন্তু হচ্ছে সুইম করতো, সবাই সবসময় দেখছে ও সবসময় স্লিম থাকতো, কখনো প্রেগনেন্ট ছিল না। এটাকেই বলে হচ্ছে পাওয়ার অফ মাইন্ড। কারণ এই যে ডিনায়াল করার যে একটা পাওয়ার, মানুষের অস্বীকার করার পাওয়ার, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার। মানে ও যে প্রেগনেন্ট এটা যে ওর ব্রেন অস্বীকার করতেছে, এটা ওর বডির সাথে সাথে অস্বীকার করতেছে। মানে পেটে কিন্তু বাচ্চা আছে, ব্রেন যেহেতু এটা অস্বীকার করতেছে, ওর বডিও কিন্তু এটা শো করতেছে না, বাচ্চাটাকে ভিতরে ঢুকায় রেখে দিচ্ছে। 7 মাস ও যখন প্রেগনেন্ট ছিল ওর বাচ্চা নাকি মানে সিঙ্গেল টাইমের জন্য কিকও করে নাই, যে কারণে কেউ জিনিসটা বুঝতেও পারে নাই। ও বলছে ও বুঝে নাই, ওর কাছে মনেই হয় না যে ও কখনো প্রেগনেন্ট। যেটা হয় প্রেগনেন্সিতে পেটটা বাইরের দিকে বের হয়ে আসে, বাট ভরণিকার বেলায় যেটা হয়েছিল ওর বেবিটা ভিতরের দিকে আস্তে আস্তে বেড়ে উঠতেছিল, যে কারণে কেউ একদমই বুঝতে পারে নাই যে ও প্রেগনেন্ট ছিল। এবং অনেক ডক্টর একটা খুবই অদ্ভুত কথা বলেছে যে অলরেডি বাচ্চা জানতো যে মা অলরেডি বাচ্চাকে রিজেক্ট করে ফেলেছে, যে কারণে বাচ্চা নিজেকে শো আপ করতে ভয় পাচ্ছিল। মানে যেহেতু বাচ্চা অলরেডি মায়ের নারীর সাথে কানেক্টেড, বাচ্চা অলরেডি জানে যে মা বাচ্চাকে ওয়েলকাম করছে না। মানে এটা খুবই বলতে পারি স্পিরিচুয়াল টাইপের কথা। আমি মানে যেহেতু আমি এখনো মম না, আমি জিনিসটা মানে এখনো ফিল করতে পারছি না, যে আমার কোনো আইডিয়া নাই, বাট ডক্টররা এটা বলে, আর যারা মম তারা এই জিনিসটার সাথে মেবি কানেক্টেড হতে পারবে, হুন। এবং মাঝে মাঝে এরকম প্রেগনেন্সিতে ফলস ব্লিডিংও হয়, যেন মা না বুঝতে পারে যে সে অ্যাকচুয়ালি প্রেগনেন্ট, মানে কাইন্ড অফ ফলস পিরিয়ডও হয়। অবশেষে ভরণিকাকে 8 বছরের সাজা শোনানো হয়, যেহেতু সে মানসিকভাবে অবশেষে ভরণিকাকে 8 বছরের সাজা শোনানো হয় যেহেতু সে মানসিকভাবে অবশেষে ভরণিকাকে 8 বছরের সাজা শোনানো হয় যেহেতু তার একটা মেন্টাল কন্ডিশন ছিল, যে কারণে সে এই কাজটা করেছে। বাট নেটিজেনরা অনেক রাগ করে, কজ তাকে কেন এত দ্রুত ছেড়ে দেওয়া হয়েছে। তার মতো মানুষকে তো লাইফ ইন প্রিজন দেওয়া উচিত ছিল, ডেথ সেন্টেন্স দেওয়া উচিত ছিল, তাকে ছাড়া উচিত হয় নাই, তাকে পাগলা গারদে রাখা উচিত ছিল। মানে তার উপরে অনেক মানুষের অনেক রকম ক্ষোভ রয়েছে। অন্যদিকে লুইসের ব্যাপারটা হচ্ছে, যেহেতু সে জানতোই না তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, এবং সে জানায় যেহেতু সে অলওয়েজ লুজ কাপড় পরে থাকতো, সো তাই তাকে কোনো রকমের সাজাই শোনানো হয় না। এই ছিল হচ্ছে তাদের কাহিনী। চিন্তা করো মানুষের ব্রেন কতটা পাওয়ারফুল। এই যে ভরণিকার সাথে যেটা হলো, এটার অপোজিট আরেকটা টার্মস হচ্ছে ফলস প্রেগনেন্সি। আমি সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক কেস দেখেছি যে এরকম অনেক মহিলা আছে, তারা মানে এতটা তীব্র বিশ্বাস করে যে তারা প্রেগনেন্ট একটা পর্যায়ে তারা প্রেগনেন্ট না হয়েও তারা যখন মানে এতটাই তীব্র বিশ্বাস করতে থাকে যে তারা প্রেগনেন্ট মানে একটা পর্যায়ে যে তাদের মানে বডিটা প্রেগনেন্ট মহিলাদের মতো হয়ে যেতে থাকে। মানে আস্তে আস্তে প্রেগনেন্ট মহিলাদের মতো তাদের পেট বড় হতে থাকে। এরপর যখন তারা আলট্রাসোনোগ্রাম করে তারা যে দেখে যে তাদের ওভারিটা লিটারেলি ফাঁকা, ভিতরে কিছু নাই। মানে জাস্ট পেটটা ওইভাবে বড় হয়ে গেছে, কজ তার ব্রেন তাকে জাস্ট ওইভাবে ট্রিক করতেছে, ওইভাবে যে সে প্রেগনেন্ট। সো তুমি যদি কোনো কিছু ম্যানিফেস্ট করো,
তুমি যদি কোনো কিছু চিন্তা করে নাও যে তুমি পারবে, তাহলে তোমাকে দিয়ে আসলেই সেটা করা সম্ভব। সো এই ছিল হচ্ছে আজকের 12 প্যাচাল। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।